শুভ সমাজ। আজকে এই মতবিনিময় সভার সভাপতি সৈয়দ এনাম, সাধারণ সম্পাদক বেলাল এবং উপস্থিত সুধীবৃন্দ, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সবার কাছে যে আজকে এই মতবিনিময় সভা একটা ঐতিহাসিক মতবিনিময় সভা। আমার জানা মতো, আমার অনেক সিনিয়র ভাইয়েরা আছেন এখানে, জানেন প্রথমবারের মতো এই যে ব্রিটিশ বাংলাদেশি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছেন, তারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যে অন্যায় অবিচার অত্যাচার চলছে, আজ থেকে নয়, স্বাধীনতার পর থেকে এই প্রথমবারের মতো ব্রিটিশ বাংলাদেশি আমাদের সাংবাদিক ভাইয়েরা, প্রেস ক্লাব সবাই মিলে এই প্রথমবারের মতো একটা আলোচনা সভা অথবা প্রতিবাদ সভা অথবা আরেকটা বলতে পারি যে মানুষের সবার মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্য একটা সভার আয়োজন করেছে। এর জন্য আপনাদের কাছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সংখ্যালঘু বলা হয়, অনেকে আপত্তি করে, বলেন না তারা তো বাংলাদেশি। আরও যদি অতীতে যান, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা মূলনীতি ছিল অসাম্প্রদায়িকতা। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে সংবিধানের একটা মূলনীতি অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সেটা আছে। তারপরেও এই অসাম্প্রদায়িক চেতনা, যেটা আমাদের জাতি একটা স্তম্ভ হিসাবে কাজ করে, সেইখানে সাম্প্রদায়িক সহিংসতার কথা আজকে আমরা বলছি 53-54 বছর পর। এবং দেশ যেভাবে স্বাধীন হয়েছিল, আমাদের দেশের মানুষ যে অসাম্প্রদায়িক ছিল, সেটা স্বাধীনতা যুদ্ধই প্রমাণ করে। আমরা মুক্তিযুদ্ধের ফলে একটা স্বাধীন দেশ আমরা পেয়েছি। কিন্তু এটাও আমি আপনাদেরকে বলতে পারি যে দেশের সংখ্যাগুরু মানুষ সাম্প্রদায়িক নয়। কিন্তু যখন সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি হয়, তখন কেন জানি সবার নিশ্চুপতা আমাকে এবং সবাইকে বিস্মিত করে। এবং আজকে এতদিন পর, এত বছর পর আপনারা সবাই এইখানে সমবেত হয়েছেন হল ভর্তি এখানের জন্য। এটা কিন্তু একটা দৃষ্টান্ত স্বরূপ, একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করছেন আপনারা। এখানে বলা হয়েছে ফোরাম ফর সেকুলার বাংলাদেশ ইউকে এবং নির্বাচন পরবর্তী যে সংখ্যালঘুদের উপর যে সম্ভাবনা আছে নির্যাতনে, সেইটার জন্য আজকের এই অনুষ্ঠান। আমি সেখানে আরেকটু যোগ করতে চাই, সেটা কাল্পনিক না। এই যে পরিসংখ্যান দেওয়া হয়েছে আপনাদের কাছে, সেটা 24 সালের কথা যদি আমরা বাদও দেই, এই কয়েক সপ্তাহ আগে যেভাবে একজনের পর আরেকজনকে দীপু দাস সহ হত্যা করা হয়েছে, তারই যে বিভৎস রূপ দেখা দেবে, সেটার জন্য আপনারা এটার আয়োজন করেছেন। মাস্ট বি ক্রিস্টাল ক্লিয়ার, যেটা চলে যাচ্ছে তার যে পরবর্তী পর্যায়ে কোন অবস্থায় দাঁড়াবে, সেটার জন্য আপনারা এখানে। তো আমার একটু দুঃখ হয়, আমার ব্রিটিশ বাংলাদেশি যে ডায়াসপোরা আছেন তাদেরকে যখন বলি যে বাংলাদেশে এই ঘটনা ঘটেছে, দীপু দাসকে মেরেছে, খোকন দাসকে মেরেছে, পেট্রোল স্টেশনে এই ছেলেটাকে মেরেছে, ওরা নিরপরাধ, ওরা কোনো দলীয় কিছু না, তখন অনেকেই বলেন না 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 এগুলা ভুয়া খবর, এটা কিছু আমরা জানি না, কিছু শুনি না।
আজকে আমার বিশেষ অনুরোধ, আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা আছে, আমাদের ব্রিটিশ বাংলাদেশি ভাই বোনেরা আছেন, দয়া করে এই যে অমানবিক বর্বরোচিত অনাচার, অত্যাচার, অবিচার এবং হত্যাকাণ্ড, তাকে গোপন করে রাখবেন না, তার জন্য নীরবে বসবেন না। মানবিকতা বলে একটা কথা আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। একজনের মৃত্যুতে শোক প্রকাশ করা এটা কোনো লজ্জার ব্যাপার না। সেটা দেশে বাধ্যবাধকতা থাকতে পারে, কিন্তু এখানে তো সেই বাধ্যবাধকতা নেই। আমরা একটা গণতান্ত্রিক দেশে থাকি, দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, এটা অনেকেই বলতে পারেন মানে মারুক, এখানে আমরা সবাই তো সংখ্যালঘু। এখানে যদি একটা কিছু হয়, আপনি কি বসে থাকতেন? আমরা কি বসে থাকি? আপনারা সবাই বলুন, সংখ্যালঘু 7%, 27% থেকে 7% এসে দাঁড়িয়েছে। এমন কোনো ঘটনা আছে, এমন কোনো বিপ্লব আছে, এমন কোনো আন্দোলন আছে যে সংখ্যালঘুরা সামনে ছিল না, সামনে নেই বাংলাদেশে? তাহলে বলেন, 2-1 মারা গেছে, তাতে কিছু যায় আসে না। এই যে কথাগুলো যখন বলা হয়, তখন এরা যখন বিপ্লবী ভূমিকা পালন করে, তখন তো তাদেরকে সামনের সারিতে দিতে হয়, তাদেরকে বুক পেতে মরতে হয়। এমন কোনো ঘটনা ঘটেছে সংখ্যালঘু ছেলেরা মেয়েরা মারা যায় না, পায় না সেই জিনিসটা? তাহলে কেন তাদেরকে এইভাবে আপনারা দেখেন? তাদের প্রতি আপনাদের সহমর্মিতা নাই, তাদেরকে রক্ষা করার জন্য আপনারা পাশে দাঁড়ান না। এখন অনেকে বলবেন, আপনারা আগে যান, আমরা আপনাদের সাথে আছি, আপনারা না দাঁড়ালে আমাদের হবে না। বাংলাদেশের সংখ্যালঘুরা ভূমিপুত্র, এটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে নাই। বলা হয় যে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, এদেরকে সেখানে স্থান নাই। আবার বলা হবে যে সংখ্যালঘু বলবেন কেন, আমরা তো বাংলাদেশি সবাই। বাংলাদেশি যদি হয়েই থাকে, তাহলে তাদেরকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা, দায়িত্ব, স্পর্ধা কার আছে? কেনই বা থাকবে? আমরা সংখ্যালঘু হিসাবে কোনো, আজ পর্যন্ত আপনারা বলেন যে কোনো সংখ্যালঘু কখনো কাউকে আক্রমণ করেছে, কাউকে হত্যা করেছে, কারোর প্রতি বিরূপ প্রভাব করেছে? নীরবে নিভৃতে অথবা সরবে তারা দাবি জানিয়েছে। কিন্তু সব সংখ্যালঘুকে যখন যাদেরকেই মারা হয়েছে, হাজার হাজার লোক সেইখানে গিয়ে আক্রমণ করছে, জ্বালিয়ে পুড়িয়ে মারছে, অত্যাচার করছে, আমাদের আইন রক্ষাকারী বাহিনী তার সামনে দাঁড়িয়ে তাদেরকে দেখতেছে, কিন্তু কেউ কোনো নিরীহ করে না। এটা কি অন্যায় নয়? এটা কি অসাংবিধানিক নয়? এটা কি অবিচার নয়? তা এই জিনিসগুলো আপনারা একটা গণতান্ত্রিক দেশে বসে আপনারা, আমার মনে হয় একটা মানবিক চেতনার ব্যাপার, যে তার প্রতিবাদ করবেন, তার একটা সমাধানের চেষ্টা করবেন। বিশ্ব দরবারে যেভাবে আজকে সৈয়দ এনাম বলেছেন, বিভিন্ন মানবাধিকার সংগঠন যেগুলো আছে, তাদের কাছে আপনারা দাবি জানাবেন। সেটা কি অন্যায়? আর সেটা কি কোনো এমন একটা ব্যাপার যে লজ্জা পাওয়ার মতো? যাই হোক, এতদিন যা হয়েছে, যা ঘটেছে, আপনারা এখন, আমি যে কোনো মিটিংয়ে গেলে সবাইকেই বলি, আমি জানি না এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কয়জন এসছেন, আজকে যদি আমরা দুঃখ প্রকাশ করি যে উদীচী ছায়ানটে আক্রমণ হয়েছে, এবং সেম টাইমে দীপু দাসকে হত্যা করা হয়েছে। অনেক সাংস্কৃতিক আন্দোলনকারী তারা সোচ্চার হয়েছেন, দীপু দাসের কথা বলতে নিয়ে আসতে লজ্জাবোধ করেছে। একমাত্র আনাস পাশা বলেছিলেন, পুষ্পিতা তুমি কি দীপু দাসের কোনো ছবি নিয়ে আসো নাই? উনি বললেন, আমি আসছি, এখানে রেখেছি, কেউ তো যদি কিছু বলে। এটা হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক চেতনার পরিচয়। এমন দল নেই, সংগঠন নেই,
অসাম্প্রদায়িকের বুলি বলেন না, কিন্তু শুধু সেই বললেই হলো, কার্যে তো কেউ প্রমাণ করতে দেখি না যে আজকে নিরপরাধ মানুষের যখন উপর যখন অত্যাচার করা হয়, এই যে শিশুদের উপর যখন অত্যাচার করা হয়, তখন কেউ বেরিয়ে আসতে রাস্তায় বলতে যে না, এটা অমানবিক, এটা পৈশাচিক, এটা বর্বরোচিত, এটার প্রতিবাদ করি। তাহলে সুস্থ সংস্কৃতি কিভাবে ধারণ করি আমরা? শুধু গানে গানে আর শুধু নাটকে যদি হয়েই থাকে, তাহলে আজকে দীপু দাসের মৃত্যুর সাথে সাথে নাটক কোথায়? সেটা সেই অ্যাওয়ারনেস রেজ করার জন্য কেউ তো নাটক করতে পারতেন না। আজ থেকে 100 বছরের আগে যখন যে গান হয়েছে, 50 বছর আগে যে গান হয়েছে, সেটা নিয়ে আপনারা স্লোগান করবেন, স্লোগান দেবেন, কিন্তু আজকের যে ঘটনাকে আপনারা অবলীলায় সেইখানে প্রত্যাখ্যান করে যাবেন, এটা আমরা প্রত্যাশা করি না। আমরা মনে করি সুস্থ সংস্কৃতি, মানবিকতা যদি ধারক ও ভাবক হয়ে থাকেন, আপনারা সবাই রাস্তায় যাবেন, আমাদের সাথে থাকবেন। আমি যখন পার্লামেন্ট করায় প্রতিবাদ করতে যাই, এই যে আমাদের নেতা সেখানে ছিলেন, 2-4 জন ছাড়া আর কেউ সেখানে যাননি। সেটা কেন? এটা মনের ব্যাপার, মনের তাগিদ, যে দীপু দাসের হত্যার প্রতিবাদে আমি সেখানে থাকবো কি না থাকবো। কেউ কিছু বলেন না, চিন্ময় প্রভুকে বিনা বিচারে জেলের মধ্যে রাখা হয়েছে। সেই দিন আমার টকশোতে একজনে বললেন আমাকে যে না, আমরা দেখেছি হিন্দুরা মেরেছে ওই লয়ারকে। আমরা দুঃখ প্রকাশ করি যে কোনো মৃত্যুর জন্য, কিন্তু যেখানে আর্মি বেষ্টনী থাকে, পুলিশ বেষ্টনী থাকে, এবং যেখানে দীপু দাসকে হত্যা করে কেউ নড়ে চড়ে সেইভাবে থাকে, সেখানে মারলো আর সেখানে কেউ নড়লো না, সেখানে কেউ কিছু করতে পারলো না, সেখানে এইভাবে গেল, এবং কোনো বিনা কারণে, কোনো বিনা বিচারে ওনাকে রাখা হয়েছে, এবং সেই ব্যাপারে কেউ কিছু বলেন না। যে এই মিথ্যা মামলায় প্রতিটা মানুষকে প্রমাণ করা হয়েছে দীপু দাসের ক্ষেত্রে যে সেটা ধর্ম অবমাননা করে না, এবং তাকেও মারা হলো, কিন্তু কেউ তাকে বাঁচাতে যায়নি, কেউ তাকে সেখানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। এবং আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, এই যে অমানবিকতা, অত্যাচার, সাম্প্রদায়িক, কেন শুধু হিন্দুরাই কেন দোষী হবে? আজকের ঘটনা, একজন হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে তার লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে। লক্ষ টাকা নিয়ে যাক, দুষ্কৃতীরা তা করতে পারে, তাকে কুপিয়ে হত্যা করা হবে, সেটা কি সাম্প্রদায়িক নয়? শুধু হিন্দু বেছে বেছে তাদেরকে মারা হবে, তাদের উপরে অত্যাচার হবে, তাদেরকে অপহরণ করা হবে, তাদেরকে ধর্ষণ করা হবে, সেটা কেন? তবে আজকে আপনাদের কাছে আমার সেটা বলার অপেক্ষা রাখে না যে আপনারা সচেতনতার জন্যই এখানে এসেছেন। তবে আপনাদের কাছে আমার দাবি এবং আবেদন এবং অনুরোধ, যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি যে কমিউনিটি আছে, যারা সাংস্কৃতিক কর্মী আছেন, তারা সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ করবেন, অবিচারের প্রতিবাদ করবেন, এবং দেশে আমাদের মানুষ দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সম্প্রীতির মধ্যে বাস করতে পারে, থাকতে পারে, সেই ব্যাপারে আপনারা একটা সচেতনতা গড়ে তুলুন, একটা আন্দোলন গড়ে তুলুন। সেটা হবে মানবিক আন্দোলন, সেটা দলীয় আন্দোলন নয়, সেটা কোনো ধর্মীয় আন্দোলন নয়, সেটা মানবিক আন্দোলন। এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ। এবং আমি মনে করব আমাদের সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটা কোনো মিথ্যা ঘটনা নয়। আমরা সত্য ঘটনা ছাড়া কখনো কোনো প্রকাশ করি না। বাংলাদেশে পত্রপত্রিকায় যাচ্ছে, আপনারাও দয়া করে এখানে প্রকাশ করবেন, এবং আপনারা রাজনৈতিক, সাংস্কৃতিক যারা আছেন সবাই এই ব্যাপারে সোচ্চার থাকবেন, এই আবেদন জানিয়ে আমি আজকের
এই অনুষ্ঠানের সভাপতি এবং যে আমাদের জেনারেল সেক্রেটারি আছেন সবাইকে এবং এর সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।